শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদের। আজ আমি আলোচনা করব যুক্তি বাক্য নিয়ে। যুক্তি বাক্য কি, যুক্তি বাক্যের গঠন, যুক্তি বাক্যের শ্রেণীবিভাগ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি। আমরা জানি একটি যুক্তি গঠন করতে দরকার হয় দুই বা ততোধিক যুক্তিবাক্য। একটি যুক্তির বৈধতা বা অবৈধতা নির্ভর করে তাতে ব্যবহৃত যুক্তিবাক্যের সত্যতা বা মিথ্যাতের উপরে। কাজেই সঠিক যুক্তি পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য যুক্তিবিদ্যার আলোচনায় যুক্তিবাক্যের গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। তোমরা বাক্য কি সেটা ব্যাকরণে শিখেছ। ব্যাকরণের বাক্য আর যুক্তিবিদ্যার যুক্তিবাক্য কিন্তু এক নয়। সাধারণ ভাষায় বা ব্যাকরণের ভাষায় বাক্য বলতে আমরা বুঝি কতগুলো শব্দ একত্রে মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকে বলা হয় বাক্য। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, সে ভাত খায়, রহিম স্কুলে যায়, ইত্যাদি। কিন্তু যুক্তিবাক্যের সংজ্ঞা ভিন্ন। যুক্তিবাক্যের সংজ্ঞা আমরা দুভাবে দিতে পারি। একটি হলো অনুমানের দিক থেকে, আর একটি হলো পদের দিক থেকে। অনুমানের দিক থেকে যুক্তিবাক্যের সংজ্ঞা দিতে গিয়ে যুক্তিবিদ স্টেবিং বলেছেন, যুক্তিবাক্য হলো এমন একটি বাক্য যা অর্থপূর্ণভাবে সত্য অথবা মিথ্যা হতে পারে। এটা হলো অনুমানগত দিক থেকে যুক্তিবাক্যের সংজ্ঞা। আরেকটি সংজ্ঞা দেয়া যায় পদের দিক থেকে। পদের দিক থেকে সংজ্ঞাটা হবে এরকম, দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বিবৃতিকে বলে যুক্তিবাক্য। এই বিবৃতিটা স্বীকৃতিমূলক হতে পারে, আবার অস্বীকৃতিমূলকও হতে পারে। অর্থাৎ ইতিবাচক হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে। আমরা উদাহরণের সাহায্যে এটি দেখানোর চেষ্টা করব। এটি একটি যুক্তিবাক্য, এটিও একটি যুক্তিবাক্য। এটি হলো স্বীকৃতি সূচক যুক্তিবাক্য। আর এটি হলো অস্বীকৃতি সূচক যুক্তিবাক্য। প্রথম বাক্যে আমরা বলেছি ফুল হয় সুন্দর, অর্থাৎ এখানে আমরা একটা ইতিবাচক কথা প্রকাশ করেছি, যার কারণে এটি একটি স্বীকৃতি সূচক যুক্তিবাক্য। দ্বিতীয় বাক্যে আমরা বলেছি চিনি নয় তিতা, এখানে আমরা একটা অস্বীকৃতি সূচক অর্থাৎ নেতিবাচক কথা প্রকাশ করেছি, যার কারণে এটি একটি অস্বীকৃতি সূচক যুক্তিবাক্য। এবার আমি দেখাবো যুক্তিবাক্যের গঠন করতে কিভাবে আমরা একটি যুক্তিবাক্য গঠন করব। যুক্তিবাক্যের ভিতরে তিনটি অংশ থাকবে। যখন আমরা যুক্তিবাক্য গঠন করব তার ভিতরে তিনটি অংশ থাকতে হবে।
প্রথমে থাকবে উদ্দেশ্য, ইংরেজিতে বলে সাবজেক্ট, তারপরে থাকবে সংযোজক, মাঝে থাকবে সংযোজক, ইংরেজিতে বলে কপুলা, 3 নম্বরে থাকবে বিধেয়, ইংরেজিতে বলে প্রেডিকেট। তোমরা ব্যাকরণে উদ্দেশ্য পড়েছো, বিধেয় পড়েছো। ব্যাকরণের সংজ্ঞা আর যুক্তিবিদ্যার উদ্দেশ্য বিধেয়র সংজ্ঞা কিন্তু একই রকম। উদ্দেশ্য কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। আর বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়। আর উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে চিহ্নটি সংযোগ স্থাপন করার জন্য ব্যবহৃত হয় তাকে বলা হয় সংযোজক। আমরা উদাহরণের সাহায্যেও দেখাতে পারি। এই আগের যে উদাহরণটা আমি লিখেছিলাম সেই উদাহরণটির মাধ্যমে আমি বোঝাতে পারি। যেমন প্রথম উদাহরণটা আমি লিখেছিলাম, ফুল হয় সুন্দর। এটি একটি যুক্তিবাক্য, স্বীকৃতিসূচক যুক্তিবাক্য। এখানে ফুল হলো উদ্দেশ্য। কেন উদ্দেশ্য? কারণ সুন্দর কথাটি কার সম্পর্কে বলা হয়েছে? ফুল সম্পর্কে বলা হয়েছে। আমরা উদ্দেশ্যের সংজ্ঞায় বলেছি যার সম্পর্কে কিছু বলা হবে তাকে বলা হয় উদ্দেশ্য। তাহলে সুন্দর কথাটি ফুল সম্পর্কে বলা হয়েছে, যার কারণে ফুল উদ্দেশ্য পদ। আর ফুল সম্বন্ধে কি বলা হয়েছে? ফুল সুন্দর, সেটা হলো বিধেয় হবে। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তাকে বলা হবে বিধেয়। এই কারণে সুন্দর পদটি বিধেয় পদ। আর হয়, এটি হলো সংযোজক। আমি সংযোজকের সংজ্ঞায় বলেছি যে শব্দটি দুটি পদের মধ্যে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে একটি সম্বন্ধ তৈরি করে, একটি সম্পর্কের সূচনা করে, তাকে বলা হয় সংযোজক। আর এখানে হয় হলো সংযোজক। দ্বিতীয় বাক্যেও তদ্রূপ। চিনি হলো উদ্দেশ্য, আর তিতা হলো বিধেয়, আর মাঝের চিহ্নটি নয় হলো সংযোজক। এখানে এটি ছিল ইতিবাচক বাক্য অর্থাৎ স্বীকৃতি সূচক বাক্য। দ্বিতীয় বাক্যটা হলো নেতিবাচক বাক্য, যার কারণে এখানে নয় এই চিহ্ন দ্বারা, এই সংযোজক দ্বারা এই দুটো পদকে সংযুক্ত করেছি। সংযোজক হয়, হই, হও, নয়, নয়, নন, নও, এগুলো হলো সংযোজক। একটি যুক্তি বাক্যের ভিতরে সংযোজকের প্রধান কাজ হলো দুটি পদের মধ্যে সম্বন্ধ তৈরি করা। সেই সম্বন্ধটা ইতিবাচকও হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে। আমরা প্রথম বাক্যে দেখলাম হয় দ্বারা ইতিবাচক সম্পর্ক প্রকাশ করা হয়েছে, হয় সংযোজক দ্বারা ইতিবাচক সম্পর্ক প্রকাশ পেয়েছে প্রথম বাক্যে। দ্বিতীয় বাক্যে নয় সংযোজক দ্বারা নেতিবাচক সম্পর্ক প্রকাশ পেয়েছে, অর্থাৎ অস্বীকৃতি সূচক সম্পর্ক প্রকাশ পেয়েছে। তাহলে কোনো যুক্তি বাক্যে সংযোজকের কাজ হলো দুটো পদের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করা। এই সম্বন্ধ তৈরির জন্য সংযোজকের ভূমিকা বা সংযোজকের গুরুত্ব অপরিসীম। সংযোজক ছাড়া কোনো যুক্তিবাক্য গঠন করা যায় না। যেমন আমি যদি বলি ফুলটি সুন্দর, এটি একটি ব্যাকরণিক বাক্য, এটি কিন্তু যুক্তি বাক্য হবে না, কারণ এর মাঝে কোনো সংযোজক নেই। যুক্তি বাক্যের নিয়ম হলো যুক্তি বাক্য গঠন করতে হলে তার 3টি অংশ থাকতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 2টি অংশ, যার কারণে এটি কোনো যুক্তি বাক্য নয়, এটি একটি ব্যাকরণিক বাক্য। যখন আমি এরকম লিখব যে ফুল হয় সুন্দর, এরকম যখন লেখা হবে তখনই কেবল বাক্যটি যুক্তি বাক্যে পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি যে সংযোজকের ভূমিকা যুক্তি বাক্য গঠনের ক্ষেত্রে অপরিহার্য। এবার আমি বিভিন্ন নীতির ভিত্তিতে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ দেখানোর চেষ্টা করব। প্রথম যে নীতি, গঠন অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ। বিভিন্ন নীতির ভিত্তিতে বিভিন্ন ভাগে যুক্তি বাক্যকে ভাগ করা হয়েছে। তার একটি নীতি হলো
গঠন, গঠন অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে আমরা যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো সরল যুক্তিবাক্য আর একটি হলো যৌগিক যুক্তিবাক্য। সরল যুক্তিবাক্য কি কোনটা হবে? যে যুক্তিবাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় পদ থাকবে সেই যুক্তিবাক্যকে বলা হবে সরল যুক্তিবাক্য। যেমন উদাহরণস্বরূপ বললাম যে শেলি হয় সৎ। এখানে আমরা উদ্দেশ্য পাচ্ছি একটি, বিধেয় পাচ্ছি একটি, তাহলে এর সংজ্ঞা অনুযায়ী এটি সরল যুক্তিবাক্যের একটি উদাহরণ। যে যুক্তিবাক্যে একটি মাত্র উদ্দেশ্য থাকবে এবং একটি মাত্র বিধেয় থাকবে তাকেই বলা হবে সরল যুক্তিবাক্য। আর যৌগিক যুক্তিবাক্যের সংজ্ঞাটা হবে এরকম, যে যুক্তিবাক্যে একাধিক উদ্দেশ্য এবং একাধিক বিধেয় থাকবে তাকে বলা হবে যৌগিক যুক্তিবাক্য। উদাহরণস্বরূপ আমি লিখেছি শেলি ও বেলি হয় সৎ। একে যদি আমরা ভাঙাই তাহলে পাবো শেলি ও বেলি হয় সৎ। এই কথাটাকে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে হবে শেলি হয় সৎ, বেলি হয় সৎ। তাহলে এখানে আমরা একাধিক, একের অধিক উদ্দেশ্য এবং বিধেয় পেয়েছি, যেটা যৌগিক যৌক্তিবাক্যের সংজ্ঞায় বলা আছে যে যৌগিক যৌক্তিবাক্য সেটাই হবে যে যৌক্তিবাক্যের ভিতরে বা যুক্তিবাক্যের ভিতরে একের অধিক একাধিক উদ্দেশ্য এবং বিধেয় থাকবে। দ্বিতীয় নীতি সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যের ভাগ। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নিরপেক্ষ আর একটা হলো সাপেক্ষ যুক্তিবাক্য। নিরপেক্ষ যুক্তিবাক্যের সংজ্ঞা এরকম হবে, যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়র সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভরশীল নয় সেই যুক্তিবাক্যকে বলা হবে নিরপেক্ষ যুক্তিবাক্য। উদাহরণস্বরূপ লিখেছি আমি যে চিনি হয় মিষ্টি। এই যে উদ্দেশ্য চিনি আমাদের উদ্দেশ্য, মিষ্টি বিধেয়, এই দুটি পদের সম্পর্কটা কোনো শর্তের উপরে নির্ভরশীল নয়। নিরপেক্ষ যুক্তিবাক্যের সংজ্ঞা এরকম যে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের সম্বন্ধ কোনো শর্তের উপরে নির্ভরশীল হবে না তাকে বলা হবে নিরপেক্ষ যুক্তিবাক্য। এই বাক্যটা একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। আর সাপেক্ষ যুক্তিবাক্যের সংজ্ঞা বিপরীত, যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের সম্বন্ধ কোনো শর্তের উপরে নির্ভরশীল তাকে বলা হয় সাপেক্ষ যুক্তিবাক্য। যেমন যদি সে পড়ে তাহলে সে পাস করবে, তার পাস করা নির্ভর করছে তার পড়ার উপরে। এটি একটি শর্ত, এটি উদ্দেশ্য, এটি বিধেয়। এই উদ্দেশ্য এবং বিধেয়ের সম্পর্কটা কিসের উপরে নির্ভর করছে? শর্তের উপরে নির্ভর করছে। পাস করবে তখনই যখন সে পড়বে, তাহলে এটি একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যার কারণে এই উদাহরণটি একটি সাপেক্ষ যুক্তিবাক্যের উদাহরণ। সাপেক্ষ যুক্তিবাক্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এটির আবার ভাগ আছে প্রাকল্পিক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য। এটি কার ভাগ? সাপেক্ষ যুক্তিবাক্যের ভাগ। প্রাকল্পিক বাক্য হবে এরকম, যে সাপেক্ষ যুক্তিবাক্যে
যদি, তাহলে, যখন, তখন, যেখানে, সেখানে এ জাতীয় শব্দ দ্বারা স্পষ্টভাবে শর্ত উল্লেখ থাকবে সেই বাক্যকে বলা হবে প্রাকল্পিক যুক্তিবাক্য। যেমন আমি আগে যে উদাহরণটা লিখেছিলাম, যদি সে পড়ে তাহলে সে পাস করবে। এখানে একটি শর্ত যদি, তাহলে এই জাতীয় শব্দ দ্বারা এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যার কারণে এটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য। বৈকল্পিক যুক্তিবাক্যের সংজ্ঞা এরকম, যে যুক্তিবাক্যে হয়, না হয় বা সমজাতীয় এরকম অন্য কোনো শব্দ দ্বারা দুটি বিকল্প শর্ত উল্লেখ করা হবে সেই বাক্যকে বলা হবে বৈকল্পিক যুক্তিবাক্য। যেমন হয় সে সৎ, না হয় সে অসৎ। এখানে দুটি বিকল্প শর্ত দেয়া আছে, যে যদি সে সৎ হয় তাহলে সে অসৎ নয়, আবার যদি সে অসৎ হয় তাহলে সে সৎ নয়। এখানে বৈকল্পিক যুক্তিবাক্যে দুটি বিকল্প থাকে, পাশাপাশি থাকে, তাদের একটি সত্য হলে অপরটি মিথ্যা হয়। একই সাথে দুটি বিকল্প সত্য বা মিথ্যা হতে পারে না। 3 নম্বর আসি। 3 নম্বর নীতি হলো গুণের নীতির ভিত্তিতে যৌক্তিক বাক্যের ভাগ। গুণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সদর্থক যুক্তিবাক্য, নঙর্থক যুক্তিবাক্য। সদর্থক যুক্তিবাক্য হবে সেই বাক্য যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদকে স্বীকার করবে, সেই বাক্যটিকে বলা হবে সদর্থক যুক্তিবাক্য। এখানে বিধেয় পদ দ্বারা মানুষ পদকে স্বীকার করা হয়েছে, হয় সংযোজক দ্বারা, যার কারণে এটি একটি সদর্থক যুক্তিবাক্যের উদাহরণ। আর নঙর্থক যুক্তিবাক্য এরকম হবে, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদকে অস্বীকার করা হবে। এখানে কোনো মানুষ উদ্দেশ্য, এটা বিধেয় দেবতা পদ দ্বারা মানুষ উদ্দেশ্য পদকে অস্বীকার করা হয়েছে নয় সংযোজক দ্বারা, এই কারণে এটি একটি নঙর্থক যুক্তিবাক্য। তাহলে গুণ অনুসারে যুক্তিবাক্য দুই রকম, সদর্থক, নঙর্থক। এবার আমরা আসি 4 নম্বর নীতি, পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ। পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো সার্বিক আর একটি হলো বিশেষ। সার্বিক যুক্তিবাক্য এরকম, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার অথবা অস্বীকার করে, সেই যুক্তিবাক্যকে বলা হয় সার্বিক যুক্তিবাক্য। শুধু সার্বিক যুক্তিবাক্যটা শুধু স্বীকৃতি সূচক নয়, এটি স্বীকৃতি সূচকও হতে পারে, আবার অস্বীকৃতি সূচকও হতে পারে। উদাহরণস্বরূপ আমরা যদি এই বাক্যটার সাথে একটা পরিমাণ, সব মানুষ হয় মরণশীল, সব মানুষ করি, তাহলে আমরা এখন দেখতে পাবো যে মরণশীল বিধেয় পদ দ্বারা মানুষ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়েছে, যার কারণে এটি একটি সার্বিক বাক্য। সার্বিক বাক্যের সংজ্ঞা যেহেতু এরকম, যে যৌক্তিক বাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার অথবা অস্বীকার করা হয়, তাকে বলা হয় সার্বিক যুক্তিবাক্য। এটি একটি স্বীকারমূলক অর্থাৎ স্বীকৃতি সূচক যুক্তিবাক্য। আমরা যদি বলি নঙর্থক বাক্যের একটা উদাহরণ, তাহলে এটি হতে পারে,
সেই বাক্যের উদাহরণটা এরকম হতে পারে যে দেবতা বিধেয় পদ দ্বারা মানুষ উদ্দেশ্য পদের সব অংশ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয়েছে, যার কারণে এটিও একটি সার্বিক বাক্য। এটিও সার্বিক বাক্য, এটিও সার্বিক বাক্য। এটি সার্বিক সদর্থক বাক্য, একটি সার্বিক নমর্থক বাক্য। অর্থাৎ কোনো মানুষ নয় দেবতা, এই কথাটি দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষ শ্রেণীর সব সম্বন্ধে অস্বীকার করা হয়েছে দেবতা কথাটিকে, যার কারণে এটিও একটি সার্বিক বাক্য, কিন্তু এটি নেতিবাচক বা নমর্থক বাক্য। এবার আসি বিশেষ যুক্তিবাক্যে। যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের অংশ বিশেষ সম্পর্কে, কিছু অংশ সম্পর্কে, কিছু ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার অথবা অস্বীকার করা হয়, তাকে বলা হয় বিশেষ যুক্তিবাক্য। এই বিশেষ সার্বিক বাক্যটি যেমন সদর্থক হতে পারে আবার নমর্থক হতে পারে, তেমনি বিশেষ বাক্য সদর্থকও হতে পারে আবার নমর্থকও হতে পারে। যেমন প্রথম উদাহরণে আমি লিখেছি কিছু ছাত্র হয় মেধাবী। এখানে আমি মেধাবী বিধেয় পদ, মেধাবী বিধেয় পদ দ্বারা ছাত্র উদ্দেশ্য পদের কিছু অংশ সম্পর্কে, সব ছাত্র সম্পর্কে আমি বলিনি, কিছু ছাত্র সম্পর্কে বলেছি যে কিছু ছাত্র হয় মেধাবী। মেধাবী কথাটিকে আমি কিছু ছাত্র সম্পর্কে প্রয়োগ করেছি, যার কারণে এটি একটি বিশেষ বাক্য। আমাদের দুটো পদকে যে সংযুক্ত করেছি সেটা হলো কোন চিহ্ন দ্বারা? হয় চিহ্ন দ্বারা। হয় দ্বারা আমরা ইতিবাচক কথা বুঝি, পজিটিভ কথা বুঝি। তাহলে মেধাবী বিধেয় পদ দ্বারা ছাত্র উদ্দেশ্য পদের কিছু অংশ সম্পর্কে স্বীকার করা হয়েছে, যার কারণে এটি একটি বিশেষ যুক্তিবাক্য। আবার দ্বিতীয় বাক্যটিও বিশেষ যুক্তিবাক্য, কারণ এখানেও মেধাবী বিধেয় পদ দ্বারা ছাত্র উদ্দেশ্য পদের কিছু অংশ সম্পর্কে নয় সংযোজক দ্বারা অস্বীকার করা হয়েছে, যার কারণে এটিও একটি বিশেষ যুক্তিবাক্য। কারণ সব সম্বন্ধে বলিনি, আমি এখানে কিছু ছাত্র সম্পর্কে বলেছি। প্রথমে বলেছি কিছু ছাত্র হয় মেধাবী, মেধাবীকে মেধাবী বিধেয় পদ দ্বারা ছাত্র উদ্দেশ্য পদের কিছু অংশ সম্পর্কে স্বীকার করেছি। দ্বিতীয় বাক্যে মেধাবী বিধেয় পদ দ্বারা ছাত্র উদ্দেশ্য পদের কিছু অংশ সম্পর্কে অস্বীকার করেছি, যার কারণে এটিও একটি বিশেষ যুক্তিবাক্য। তাহলে পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই রকম, সার্বিক বাক্য আর একটা হলো বিশেষ বাক্য। আমরা 5 নম্বর গুণ এবং পরিমাণকে একসঙ্গে করে যুক্তিবাক্যের আর একটা ভাগ আছে, সেটি হলো সার্বিক সদর্থক বা এ যুক্তিবাক্য। আর একটা আছে সার্বিক নমর্থক বা ই যুক্তিবাক্য, বিশেষ সদর্থক বা আই যুক্তিবাক্য। এই সার্বিক সদর্থক যুক্তিবাক্যের জন্য এ চিহ্ন ব্যবহার করা হয়, এ প্রতীক ব্যবহার করা হয় যুক্তিবিদ্যায়। আর সার্বিক নমর্থক যুক্তিবাক্যের জন্য ই প্রতীক ব্যবহার করা হয়। বিশেষ সদর্থক যুক্তিবাক্যের জন্য আই প্রতীক, বিশেষ নমর্থক যুক্তিবাক্যের জন্য ও প্রতীক। এই জন্য আমি যখন বলবো যে সার্বিক সদর্থক বা এ যুক্তিবাক্য, সার্বিক সদর্থক বললেই তোমরা বুঝে নিবে যে এটি এ যুক্তিবাক্য। সার্বিক নমর্থক বা আরেকটু বলতে পারি ই যুক্তিবাক্য। বিশেষ সদর্থক বা আই যুক্তিবাক্য, বিশেষ নমর্থক বা ও যুক্তিবাক্য। এর সংজ্ঞাও সহজ, যেমন আমরা গুণের ভিত্তিতে পরিমাণের ভিত্তিতে যে সংজ্ঞাগুলো বলে যেভাবে বিশ্লেষণ করেছি সেরকমই একটু করে বলতে হবে। সেটি হলো সার্বিক সদর্থক বা এ যুক্তিবাক্যের সংজ্ঞা এভাবে বলবো যে যে যৌক্তিক বাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করে সেই যুক্তিবাক্যকে বলা হয় সার্বিক সদর্থক যুক্তিবাক্য। অর্থাৎ বিধেয় দ্বারা উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা বুঝতে হবে। যেমন এই বাক্যটি সার্বিক সদর্থক বা এ যুক্তিবাক্যের উদাহরণ। সব মানুষ হয় মরণশীল, এখানে আমরা মরণশীল বিধেয় পদ দ্বারা মানুষ উদ্দেশ্য পদের সব অংশ সম্পর্কে স্বীকার করেছি, যার কারণে এটি একটি সার্বিক বা
এ যুক্তিবাক্য। নঙর্থক যুক্তিবাক্যের সার্বিক নঙর্থক যুক্তিবাক্য বা ই যুক্তিবাক্যের সংজ্ঞা এরকম বলবো যে যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় সেই যুক্তিবাক্যকে বলা হয় সার্বিক নঙর্থক বা ই যুক্তিবাক্য। এই উদাহরণটি ই যুক্তিবাক্য হতে পারে। এটি হলো এ, এটি হলো ই। কোনো মানুষ নয় দেবতা, একই উদাহরণ, আমি বারবার না লিখে এই উদাহরণটি ব্যবহার করছি। কোনো মানুষ নয় দেবতা, এখানে আমরা দেবতা বিধেয় পদ দ্বারা মানুষ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করেছি, যার কারণে এটি একটি সার্বিক নঙর্থক বা ই যুক্তিবাক্য। গ নম্বর বিশেষ সদর্থক বা আই যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের অংশ বিশেষ সম্পর্কে কিছু স্বীকার করা হয় তাকে বলা হয় বিশেষ সদর্থক বা আই যুক্তিবাক্য। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি মেধাবী দ্বারা ছাত্র উদ্দেশ্য পদের কিছু অংশ সম্পর্কে স্বীকার করা হয়েছে, যার কারণে এটি একটি বিশেষ সদর্থক বা আই যুক্তিবাক্য। ঘ নম্বর নঙর্থক বিশেষ নঙর্থক বা ও যুক্তিবাক্য। এখানে যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের অংশ বিশেষ সম্পর্কে কিছু অস্বীকার করা হয় সেই যুক্তিবাক্যকে বলা হয় নঙর্থক বা ও যুক্তিবাক্য। আমরা এখানে মেধাবী বিধেয় পদ দ্বারা ছাত্র উদ্দেশ্য পদের কিছু অংশ সম্পর্কে অস্বীকার করেছি, যার কারণে এটি নঙর্থক বা ও যুক্তিবাক্য। তাহলে গুণ এবং পরিমাণকে একসাথে করে যৌথ নীতির ভিত্তিতে যুক্তিবাক্যকে 4 ভাগে ভাগ করা যায়। সার্বিক সদর্থক বা এ যুক্তিবাক্য, সার্বিক নঙর্থক বা ই যুক্তিবাক্য, বিশেষ সদর্থক বা আই যুক্তিবাক্য, বিশেষ নঙর্থক বা ও যুক্তিবাক্য। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে।